হ্যালো ফ্রেন্ডস, ডব্লিউবি এক্সাম সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দেখো, আজ আমরা শুরু করব জিকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রিভিয়াস কোশ্চেন প্লাস আপকামিং যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়ে স্ট্যাটিক জিকে এখানে সমস্ত কিছু আছে। খুব গুরুত্বপূর্ণ সিরিজটা, সবাই ক্লাসটা অবশ্যই ভালো করে দেখবে এবং যে প্রশ্নগুলো তোমাদের আননোন থাকবে সেগুলো নোট করবে। এগুলো আসবে, এগুলো সাজেশন ভিত্তিক, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এগুলো আমাদের দেখতে হবে এবং আরও অনেক ক্লাস আমাদের ইউটিউব ক্লাসে রয়েছে, অবশ্যই তোমরা সেই ক্লাসগুলো গিয়ে দেখে নেবে প্লেলিস্টে গিয়ে, ঠিক আছে? দেখো, আজকের প্রথম প্রশ্ন কি আছে শুরু করব, ঠিক আছে? এটা আমরা আগের দিন জেনেছিলাম, যেখানে যে প্রশ্নটা ছিল প্যারিস অলিম্পিক 2024-এ প্রথম পদক জয়ী মনু ভাকের কবে অর্জুন পুরস্কার পায়, ঠিক আছে? কবে অর্জুন পুরস্কার পায় এটা আমরা সবাই জানি, 2000 কত সালে? 2020 সালে, তাই তো? 2020 সালে এটা আমরা জেনেছিলাম। এবার আমাদের যেটা জানতে হবে যে এই মনু ভাকের এবার কি পেয়েছে 2024-এ, কি পেয়েছে 2024-এ? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, ঠিক আছে? 2000 কত সালে? 2024 সালে, ঠিক আছে? যেন মনে হয় 2024 সালে। তিনি কোন খেলার সাথে যুক্ত? মনু ভাকের শুটিং। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? শুটিং খেলার সঙ্গে যুক্ত। তাহলে এগুলো আমাদের জেনে যেতে হবে যে তিনি কবে কি পায়, এটা একটা প্রশ্ন, প্লাস তার রিলেটেড যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ থাকবে, ঠিক আছে? তিনি কবে কি পেয়েছেন সেগুলো একটু আমাদের জেনে যেতে হবে, ঠিক আছে? এই রিলেটেড প্রশ্ন আমাদের আসতে পারে, মনে থাকবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে আমাদের আন্তর্জাতিক বিচারালয়। এই আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায়, ঠিক আছে? আন্তর্জাতিক বিচারালয় কি? আমরা জানি সারা বিশ্বের সমস্ত বিষয় নিয়ে যদি কোনো মীমাংসা কোনো বিষয় নিয়ে কেস ওঠে, ঠিক আছে, সেক্ষেত্রে একটা আমাদের সারা বিশ্বের যে বিচার ব্যবস্থা, যেমন আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে সর্বোচ্চ আদালত কি রয়েছে? ভারতের সর্বোচ্চ আদালত কি? সর্বোচ্চ বিচারালয় কি? সুপ্রিম কোর্ট, ঠিক আছে? সর্বোচ্চ বিচারালয় কি? সুপ্রিম কোর্ট, তাই তো? সুপ্রিম কোর্ট। ঠিক তেমনই এই আন্তর্জাতিক ক্ষেত্রে সারা বিশ্বের আন্তর্জাতিক বিচারালয় কোথায় রয়েছে? আমাদের সঠিক উত্তর কি হবে? দি হেগ। সঠিক উত্তর হবে দি হেগ। দি হেগ কোথায় অবস্থিত? নেদারল্যান্ড অবস্থিত। নেদারল্যান্ড, মনে থাকবে, নেদারল্যান্ড। নেদারল্যান্ডের রাজধানী কি? দি হেগ। এই আন্তর্জাতিক বিচারালয়ের যে যারা বিচারপতি থাকবেন তাদের কার্যকাল ক বছর? এদের কার্যকাল, বিচারপতির কার্যকাল ক বছর? বিচারপতির কার্যকাল ক বছর? এটা আমাদের প্রশ্ন আসতে পারে। বিচারপতির কার্যকাল ক বছর? 9 বছর। মনে থাকবে, বিচারপতির কার্যকাল ক বছর? 9 বছর। এবং এই যে বর্তমানে যিনি প্রধান রয়েছেন, আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান, ঠিক আছে, যিনি প্রধান বিচারপতি রয়েছেন, তিনি কি? তার নাম হচ্ছে কি? নওয়াব সালাম। নওয়াব সালাম, এই নামটা আমাদের মনে রাখতে হবে। বর্তমান আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির নাম কি? নওয়াব সালাম। নওয়াব সালাম, ঠিক আছে? এরকম মনে রাখতে হবে, নওয়াব সালাম। এবার আমাদের একই রকম ভাবে সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতিকে, সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি কে রয়েছে? সঞ্জীব খান্না, মনে থাকবে, সঞ্জীব খান্না, ঠিক আছে? কততম বিচারপতি তিনি? 26তম। 25তম কে ছিলেন? একটু আমাদের কিছুদিন আগে তিনি রিটায়ার হয়ে গেছেন, ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এবার এই বিষয়ে আরেকটা যে প্রশ্নটা, আন্তর্জাতিক বিচারালয়ে মোট বিচারপতির সংখ্যা কজন? মোট বিচারপতির সংখ্যা কজন? মোট বিচারপতির সংখ্যা কজন? মোট বিচারপতির সংখ্যা হচ্ছে 18 জন। তাহলে মনে থাকবে, এই ধরনের প্রশ্নগুলো আমাদের এখানে আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, কত সালে আকবর ও হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়? আমরা কি জানি? পানিপথের মোট 3টি যুদ্ধ হয়েছিল, তাই তো? মোট 3টে যুদ্ধ হয়। প্রথম যুদ্ধ হয়েছিল কবে? 1526। কার মধ্যে? বাবর ও ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি কে ছিলেন? ইব্রাহিম লোদি ছিলেন শেষ, মানে লোদি বংশের শেষ শাসক, আর বাবর ছিলেন প্রথম শাসক, প্রতিষ্ঠাতা, আমাদের যে মোগল বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে? মোগল বংশ, ঠিক আছে? তাহলে মোগল আর লোদি বংশের মধ্যে হয়েছিল আমাদের কি? পানিপথের প্রথম যুদ্ধ। 1526 সালে কে জয়ী হয়? বাবর জয়ী হয়। এবং বাবর এই যুদ্ধে কি ব্যবহার করেছিল? কামান। তিনি আধুনিক গোলাবারুদ কামান ব্যবহার করেন। এটা আমাদের পরীক্ষা আসে, ভারতবর্ষে কে প্রথম কামান ব্যবহার করেছেন প্রথম যুদ্ধে? তাহলে কি হবে? বাবর। কোন যুদ্ধে? পানিপথের প্রথম যুদ্ধে 1526 সালে। এরপর আমাদের প্রশ্ন বলেছে আকবর ও হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? তাহলে এটা আমাদের সঠিক উত্তর কি হবে? 1556, ঠিক আছে? এবং এই যুদ্ধে কি হয়? আকবর জয়লাভ করেন, মনে থাকবে, আকবর জয়লাভ করেছিলেন। এছাড়া আরেকটা আমাদের মনে রাখতে হবে, পানিপথের তৃতীয় যুদ্ধ। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়টা আমাদের আসতে পারে 1761। তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মারাঠা আর আফগানদের মধ্যে। তাহলে এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, মারাঠা ও আফগানদের মধ্যে।
মারাঠা ও আফগানদের মধ্যে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে? 1761 সালে। মনে থাকবে এই মারাঠাদের নেতৃত্ব দিয়েছিলেন কে? সদাশিব রাও। সদাশিব রাও, ঠিক আছে, সদাশিব রাও। মনে থাকবে, এগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, এই শাস্ত্রনৃত্য পুরস্কার ক্লাসিক্যাল ড্যান্স থেকে যেগুলো আমাদের আছে খুব গুরুত্বপূর্ণ, এই প্লেলিস্টটা তোমরা দেখে নাও আপকামিং পরীক্ষায় এনটিপিসি, ঠিক আছে, এনটিপিসি হোক, রেলে হোক এবং এসএসসি জিডি তো খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটা, এবং ডব্লিউপিপি পরীক্ষাও আমাদের আসবে। ভালো করে তোমরা এই সেটগুলো অবশ্যই দেখবে, প্রিভিয়াস যে কোশ্চেনগুলো দেওয়া আছে। দেখো এরপর প্রশ্ন কি বলেছে যে নিম্নের কোন দেশটি আন্তর্জাতিক যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়, স্থায়ী সদস্য বলেছে, ঠিক আছে। আমরা কি জানি আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদ যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল যেটা রয়েছে, এর মোট স্থায়ী সদস্য কয়টি? এর মোট স্থায়ী সদস্য 5টি দেশ। কোন কোন দেশগুলো আছে? 5টি দেশ। কীভাবে আমরা মনে রাখবো? ঠিক আছে, সিএফআর, ঠিক আছে, সিএফআর, ঠিক আছে, সিএফআর। সিএফআর কি? চীন। সিতে কি হবে? চীন। এফতে কি হবে? ফ্রান্স, ঠিক আছে। আরতে কি হবে? রাশিয়া, ঠিক আছে। আর ইউএসএ মানে আমেরিকা আর ইউকে। মনে থাকবে এই 5টি দেশ হচ্ছে স্থায়ী সদস্য দেশ আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদ। এবং এই আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদ কবে গঠিত হয়েছিল? এর গঠন হয় কবে? এটা আমাদের একটু জেনে রাখতে হবে। 1946 সালের 17 জানুয়ারি, এটা আমাদের মনে রাখতে হবে। আর আমরা কি জানি ইউএনও কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ইউএনও 1945 সালের 24 অক্টোবর, মনে থাকবে। এবং বর্তমান যে আমাদের নিরাপত্তা পরিষদের বর্তমান প্রধানকে এবং অস্থায়ী দেশ অস্থায়ী সদস্য কয়টি আছে এটা আমরা জেনে রাখি। স্থায়ী 10টি, অস্থায়ী হচ্ছে এই স্থায়ী 5টি, অস্থায়ী কয়টি? 10টি, ঠিক আছে। বর্তমান আমাদের যে প্রেসিডেন্ট কে রয়েছে এই নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট, এটা আমাদের পরীক্ষা আসতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে, ঠিক আছে। বর্তমান প্রেসিডেন্টের নাম কি? বর্তমান প্রেসিডেন্টের নাম হলো কাজুকি। এগুলো নামগুলো বিদেশি নাম, ঠিক আছে, একটু কাজুকি মনে রাখতে হবে। কাজু কিশমিশ, কাজুকি ইয়ামাজাকি, ঠিক আছে, কাজুকি ইয়ামাজাকি। কাজুকি মনে রাখলেই হবে। বর্তমান প্রেসিডেন্ট সিকিউরিটি কাউন্সিলের কাজুকি ইয়ামাজাকি, মনে থাকবে। তাহলে এর মধ্যে আমাদের সঠিক উত্তর কোনটি স্থায়ী সদস্য নয়? তাহলে স্থায়ী সদস্য নয় কি হবে? জাপান হবে। তাহলে 5টি স্থায়ী সদস্য কি কি? চীন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা এবং ইংল্যান্ড, ইউকে। এবং অস্থায়ী দেশ কয়টি আছে? 10টি সদস্য দেশ। কবে গঠিত হয়েছিল? 1946 17 জানুয়ারি। ইউএনও কবে গঠিত হয়েছিল? ইউএনও 1945 24 অক্টোবর। বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছে? ঠিক আছে, এটা। আর ইউএন এর বর্তমান প্রেসিডেন্টকে এটা আমাদের একটু জেনে রাখতে হবে। বর্তমান প্রেসিডেন্ট, ঠিক আছে, বর্তমান প্রেসিডেন্টকে এটা আমাদের জেনে রাখতে হবে। কমেন্টে সবাই এটা জানাবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, রাজতরঙ্গিনী রচয়িতা কে? রাজতরঙ্গিনী, এর মধ্যে আমাদের সঠিক উত্তর কি হবে? এই ধরনের গ্রন্থ খুব ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য। রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে, সঠিক উত্তর আমাদের কি হবে? কলহন। রাজতরঙ্গিনী কার লেখা? কলহন, ঠিক আছে। এই রাজতরঙ্গিনী থেকে কোথাকার আমরা ইতিহাস জানতে পারি? এটা আমাদের পরীক্ষা আসে। কাশ্মীরের ইতিহাস আমরা জানা যায়, কাশ্মীরের ইতিহাস জানা যায়, ঠিক আছে। এরপর আমাদের কিছু আর কয়েকটি গুরুত্বপূর্ণ জয়দেব। এই জয়দেবের রচিত নাম কি? গীত গোবিন্দ। গীত গোবিন্দ কার লেখা? জয়দেব। এরপরে আমাদের জেনে রাখতে হবে এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তি, ঠিক আছে। এলাহাবাদ প্রশস্তি কার লেখা? এলাহাবাদ প্রশস্তি হরিসেন। এলাহাবাদ প্রশস্তি হরিসেন, মনে থাকবে। এলাহাবাদ প্রশস্তি কার লেখা? হরিসেন, ঠিক আছে। এছাড়া আমাদের কয়েকটা কালিদাসের কয়েকটা লেখা আছে, মালবিকাগ্নি মিত্রম, ঠিক আছে, এগুলো আমাদের জেনে যেতে হবে। এছাড়া খুব গুরুত্বপূর্ণ পদ্মাবত। পদ্মাবত কার লেখা? পদ্মাবত মালিক মোহাম্মদ জয়সী। মালিক মোহাম্মদ জয়সী, ঠিক আছে। এবং মুঘল যুগে দুজন নিজেদের আত্মজীবনী লিখেছিল। এই দুজন আত্মজীবনী লিখেছিলেন মুঘল দুজন শাসক। কি নাম? বাবরনামা। বাবরের লেখা বাবরনামা বা তুজুকি বাবরি। আর কি? জাহাঙ্গীরনামা, তুজুকি জাহাঙ্গীর, ঠিক আছে, জাহাঙ্গীরনামা, ঠিক আছে, জাহাঙ্গীরনামা। তাহলে মনে থাকবে এই দুজন তাদের আত্মজীবনী লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন মহাদেশে গোবি মরুভূমি অবস্থিত? এই ধরনের কোশ্চেন খুব আসে। গোবি মরুভূমি আমরা কি দেখবো যে গোবি মরুভূমি কোথায় অবস্থিত? এটি ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা। গোবি মরুভূমি কোথায় আছে? এশিয়াতে আছে। এশিয়ার কোথায় আছে? এটি মঙ্গোলিয়া, এটা ঠিক আছে, এবং চীন। এই যে মঙ্গোলিয়া এবং চীন এই দুটো দেশের মধ্যে আছে। এশিয়ার কোথায় আছে? মঙ্গোলিয়া এবং চীন। মঙ্গোলিয়া এবং চীন এই দুই দেশের সীমান্তে রয়েছে। মঙ্গোলিয়া ও চীনের সীমান্তে রয়েছে কই? গোবি মরুভূমি। এটা কোথায়? এশিয়া মহাদেশে, মঙ্গোলিয়া ও চীনের মধ্যে। এবার আমাদের জেনে রাখতে হবে পৃথিবীর বৃহত্তম মরুভূমি কি? পৃথিবীর বৃহত্তম মরুভূমি, এটা আমাদের প্রশ্ন আসতে পারে। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? আন্টার্কটিকা। আন্টার্কটিকা, মনে থাকবে, আন্টার্কটিকা। এটা হচ্ছে কোল্ড ডিজার্ট, ঠিক আছে, কোল্ড ডিজার্ট মানে ঠান্ডা। এখানে আমরা জানি বরফ থাকে সারা বছর। আন্টার্কটিকা মহাদেশে আছে, ঠিক আছে, কোল্ড ডিজার্ট। এটা পৃথিবীর বৃহত্তম মরুভূমি। এটা কোথায় আছে? আন্টার্কটিকা অবস্থিত, ঠিক আছে। এছাড়া একটু জেনে রাখতে হবে যেটা খুব আমাদের গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষা আসে, সাহারা মরুভূমি।
সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? সাহারা মরুভূমি কোথায় আছে? উত্তর আফ্রিকা। আফ্রিকার সাহারা মরুভূমি, তাই তো? আফ্রিকার সাহারা মরুভূমি। নীল নদ আমরা সেই গান শুনেছি, ঠিক আছে? সাহারা মরুভূমি আফ্রিকার নীল নদ, আফ্রিকায় অবস্থিত, ঠিক আছে? উত্তর আফ্রিকা। এছাড়া আরেকটা মরুভূমি আছে কালাহারি। কালাহারি কোথায় অবস্থিত? কালাহারি দক্ষিণ আফ্রিকা। কালাহারি দক্ষিণ আফ্রিকা, ঠিক আছে? কালাহারি দক্ষিণ আফ্রিকা। আরেকটা খুব গুরুত্বপূর্ণ যেটা গ্রেট ভিক্টোরিয়া ডিজার্ট। গ্রেট ভিক্টোরিয়া ডিজার্ট, গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোথায় আছে? অস্ট্রেলিয়া, মনে থাকবে, অস্ট্রেলিয়া। এবং ভারতের ক্ষেত্রে একটাই মরুভূমি রয়েছে, কি? থর মরুভূমি। কোথায় অবস্থিত? ভারতে অবস্থিত। কোথায়? রাজস্থান, তাই তো? পশ্চিম রাজস্থান, মনে থাকবে, রাজস্থান। এরপর পরবর্তী প্রশ্ন, ভারতের কনিষ্ঠতম রাষ্ট্রপতির নাম কি? সবচেয়ে কম বয়সে যিনি রাষ্ট্রপতি হয়েছেন তার নামটা কি? এটা আমাদের জেনে রাখতে হবে। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? আমাদের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে? প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণন। প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? জাকির হোসেন, ডক্টর জাকির হোসেন। তাহলে এখানে সবচেয়ে কনিষ্ঠ রাষ্ট্রপতি কি হবে? নীলম সেনজিভ রেড্ডি। ইনি কে ছিলেন? ইনি স্পিকার পদও সামলেছেন, রাষ্ট্রপতি হয়ে তিনি স্পিকার পদও সামলেছেন, ঠিক আছে? এই রাষ্ট্রপতির কার্যকাল ক বছর? রাষ্ট্রপতির কার্যকাল ক বছর? 5 বছর, তাই তো? এই রাষ্ট্রপতি 52 থেকে কত 61 নম্বর ধারায় আছে, 52 থেকে 61 নম্বর ধারায় আমাদের রয়েছে রাষ্ট্রপতির বিষয়ে। রাষ্ট্রপতির যে ইমপিচমেন্ট মানে পদচ্যুত ব্যাপারটা, ইমপিচমেন্ট, এটা কত নম্বর ধারায় হয়? ইমপিচমেন্ট বা পদচ্যুত যেটা, ঠিক আছে? এই পদচ্যুত ব্যাপারটা কত নম্বর ধারায়? 61 নম্বর ধারা, মনে থাকবে। এই রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাইকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, শপথ বাক্য পাঠ করাইকে, রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করাইকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি, মনে থাকবে, প্রধান বিচারপতি। তো এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের আসতে পারে। এছাড়া একটা মনে রাখতে হবে, বর্তমান আমাদের রাষ্ট্রপতিকে, বর্তমান রাষ্ট্রপতি হলেন কে? দ্রৌপদী মুর্মু, দ্রৌপদী মুর্মু, দ্রৌপদী মুর্মু, ঠিক আছে? দ্রৌপদী মুর্মু তিনি কততম রাষ্ট্রের প্রেসিডেন্ট? তিনি বর্তমান 15তম প্রেসিডেন্ট, ঠিক আছে? প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? প্রথম মহিলা ছিলেন কে? প্রথম মহিলা প্রেসিডেন্ট হবে আমাদের কি হবে উত্তর? প্রতিভা দেবী সিং প্যাটেল, ঠিক আছে? প্রতিভা দেবী সিং প্যাটেল বা প্রতিভা প্যাটেল, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, কোন শিখ গুরু খালসা বাহিনীর প্রবর্তক ছিলেন? দেখো, খালসা একটা প্রবর্তক, একটা, ঠিক আছে, মত। এই খালসা মত শিখ গুরু কে প্রবর্তন করেছিলেন? তাহলে এটা আমাদের জানতে হবে। সঠিক উত্তর কি হবে? এর মধ্যে আমাদের সঠিক উত্তর হবে গুরু গোবিন্দ সিংজি। গুরু গোবিন্দ সিংজি তিনি কততম গুরু ছিলেন? গুরু গোবিন্দ সিংজি 10ম গুরু ছিলেন। 10ম গুরু বা শেষ গুরু ছিলেন কে? আমাদের গুরু গোবিন্দ সিংজি। এই 10ম গুরু গোবিন্দ সিং, ঠিক আছে, তার জন্মদিন উপলক্ষে একটা জিনিস আমাদের ভারত সরকার পালন করা হয়, ঠিক আছে? বীর বাল দিবস, ঠিক আছে? বীর বাল দিবস। তো এটা আমাদের পরীক্ষা আসতে পারে। বীর বাল দিবস কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়? এই আমাদের 10ম গুরু, গুরু গোবিন্দ সিং এর জন্মদিন। কত এটা? এটা আমাদের 26শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর, মনে থাকবে। এটা আমাদের পরীক্ষায় আসতে পারে 26শে ডিসেম্বর। তো এটা আমাদের জেনে রাখতে হবে। আমাদের প্রথম গুরুর নাম কি? বা শিখ ধর্মের প্রবর্তককে, শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক, প্রবর্তককে গুরু নানক। এই গুরু নানক সম্পর্কে একটু জেনে রাখতে হবে। গুরু নানকের জন্ম কোথায়? পাকিস্তানে, বর্তমানে পাকিস্তান, ঠিক আছে? পাকিস্তানের সেই তালবন্দি নাম শুনেছি, তাই তো? তালবন্দি, ঠিক আছে? তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 1469, ঠিক আছে? এবং এই বিষয়টা মনে রাখতে হবে যে এই গুরু গোবিন্দ সিংকে, 10ম গুরু, তাকে কে হত্যা করেছিলেন? জামশেদ খান, জামশেদ খান। এই বিষয়টা একটু জেনে রাখতে হবে। জামশেদ খান কি করেন? হত্যা করেন, ঠিক আছে? আর আমাদের নবম গুরু কি জানি? নবম গুরু তেগ বাহাদুর, তিনি নবম গুরু ছিলেন, তাকে হত্যা করেছিলেন কে? ঔরঙ্গজেব, ঠিক আছে? ঔরঙ্গজেব, এটা আমাদের পরীক্ষায় আসে, ঔরঙ্গজেব, মনে থাকবে। তাহলে এই প্রশ্নগুলো আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট, কম্পিউটারের মস্তিষ্ক। আমাদের এই মস্তিষ্ক কি? কম্পিউটারের হেড। আমাদের যেমন মাথা হেড সমস্ত বিষয়গুলো আমাদের নিয়ন্ত্রণ করে, তেমনি কম্পিউটারকে নিয়ন্ত্রণ করেন কে? আমাদের কি হবে? রম, হার্ড ডিস্ক, সিপিইউ, মনিটর। কি হবে? সিপিইউ। এই সিপিইউর পুরো নাম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং, ঠিক আছে? প্রসেসিং ইউনিট, মনে থাকবে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। দেখো, সিপিইউ পুরো নাম। এবার এটা আমাদের পরীক্ষা আসতে পারে। কম্পিউটার সম্পর্কে কয়েকটা জিনিস জেনে রাখতে হবে। কম্পিউটার ইনপুট আউটপুট ডিভাইস, এগুলো আমাদের পরীক্ষা আসে। ইনপুট আউটপুট, ইনপুট মানে কি? আমি যে তোমাদেরকে এই যে লিখছি, যার মাধ্যমে আমি লিখছি, ঠিক আছে, এগুলো হচ্ছে ইনপুট। আর আউটপুট কি? তোমরা যেটা দেখতে পাচ্ছ, যেটা তোমাদের সামনে ভেসে আসছে, মনিটর। এই যে মনিটর, মনিটর, তোমাদের স্পিকার, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রজেক্টর,
ঠিক আছে, এগুলো হচ্ছে কি আউটপুট। ইনপুট কি, যার মাধ্যমে আমরা লিখছি, যেটার মাধ্যমে আমরা তোমার কিছু কোনো তথ্য দিচ্ছি, যেমন কি স্ক্যানারের মাধ্যমে হয়, স্ক্যানারের মাধ্যমে যে, ঠিক আছে, বারকোডের মাধ্যমে, ঠিক আছে। তারপর আমরা যে যে এই যে আমরা মাউসটা ব্যবহার করছি, ঠিক আছে, মাউসটা এটা আমাদের ইনপুটের মধ্যে পড়বে, ঠিক আছে। তাহলে ইনপুট যেটার মাধ্যমে আমরা তথ্য দেবো, ঠিক আছে, আর আউটপুট মানে যেটা তথ্য আমাদের যার সাহায্যে বেরিয়ে আসবে, যেমন স্পিকার, মনিটর, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। তাহলে এবার আরেকটা কয়েকটা বিষয় জেনে রাখতে হবে যে কিছু ল্যাঙ্গুয়েজ আছে, ভাষা আছে, কম্পিউটারের কিছু ভাষা আছে, এগুলো সম্পর্কে দেয় C++, ফোরটান, ঠিক আছে, জাভা, এগুলো আমাদের পরীক্ষায় থাকে, ঠিক আছে, এগুলো আমাদের আসতে পারে। এছাড়া কিছু প্রোগ্রাম আছে, কিছু অপারেটিং সিস্টেম প্রোগ্রাম আছে, প্রোগ্রাম, ঠিক আছে, যেমন লিনাক্স, ঠিক আছে, উইন্ডোজ, এগুলো আমাদের প্রোগ্রাম। আর এখানে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, www পুরো নাম কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মনে থাকবে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এবং www প্রবর্তন করেছিলেন কি, টিম বার্নার্স-লি। আমরা যে কোনো জিনিস যখন সার্চ করি www.psc.com, ঠিক আছে, rrb.com, তো এই www পুরো নাম কি, ওয়ার্ল্ড, ঠিক আছে, ওয়ার্ল্ড মানে বিশ্ব, ওয়াইড, ঠিক আছে, ওয়েব, মনে থাকবে, এটা আমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে এগুলো আমাদের জেনে রাখতে হবে। আর প্রাইমারি মেমোরি আর হচ্ছে কি সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি যেগুলো আমাদের খুব মানে যেটার সঙ্গে সবসময় থাকবে, ঠিক আছে, যেমন র্যাম আর রম। এই যে র্যাম আর রম এগুলো হচ্ছে কি প্রাইমারি মেমোরি, এগুলো হচ্ছে প্রাইমারি মেমোরি, প্রাইমারি মানে প্রাথমিক। আর সেকেন্ডারি মেমোরি কোনটা, সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে, মেমোরি যেমন হার্ড ডিস্ক আছে, ঠিক আছে, হার্ড ডিস্ক, ঠিক আছে, এগুলো হচ্ছে সেকেন্ডারি মেমোরি, মনে থাকবে। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন গিরিপথ দ্বারা শ্রীনগর ও লেহের মধ্যে সংযোগ করেছে? কোন গিরিপথ শ্রীনগর আর লেহের মধ্যে সংযোগ রক্ষা করেছে? দেখো এর মধ্যে আমাদের সঠিক উত্তর হবে কি আছে, জজিলা, বারলাচা, নাথুলা, জেলেপলা। তাহলে শ্রীনগর আর লে এর দুটোর মধ্যে সংযোগ রক্ষা করেছে কি হবে, আমাদের সঠিক উত্তর হবে জজিলা। একটু মনে রাখতে হবে কি হবে, শ্রীনগর লে, ঠিক আছে, শ্রীনগর লেতে কি আছে, ল আছে, শ্রীনগর, ঠিক আছে, শ্রীনগর কি, ঠিক আছে, শ্রীনগর এটা আমাদের কি খুব, ঠিক আছে, জজিলা, এই লে দিয়ে মনে রাখলেই হবে, শ্রীনগর জজিলা, মনে থাকবে। আর কি, আর দু একটা আমাদের জেনে রাখতে হবে, বানিহাল টানেল বা জহর টানেল, এটা আমাদের পরীক্ষা আসতে পারে, বানিহাল বা জহর টানেল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জহর টানেল এটা কোন দুটো জায়গার মধ্যে রক্ষা করেছে, এটা আমাদের শ্রীনগর আর জম্মু, জম্মু ও শ্রীনগর, শ্রীনগর ও জম্মু, ঠিক আছে, শ্রীনগর ও জম্মু, মনে থাকবে, শ্রীনগর ও জম্মুর মধ্যে রক্ষা করেছে কি, জহর টানেল। জহর মানে কি, জহর বুড়ি জ আছে, তাহলে কি হবে, জম্মু হবে, জম্মু জহর টানেল, বানিহাল টানেল, ঠিক আছে, শ্রীনগর আর জম্মুর মধ্যে, এটা হচ্ছে জহর টানেল, মনে থাকবে। আর একটা কি, খারদুংলা, খারদুংলা, এই খারদুংলা টানেল কার মধ্যে যোগাযোগ রক্ষা করেছে, খারদুংলা টানেল মানালি আর লে, মানালি ও লে, মনে থাকবে। এবং এখানে একটা যে আর্ক ব্রিজ রয়েছে, বিশ্বের ভারতের সবচেয়ে দীর্ঘতম আর্ক ব্রিজ, ঠিক আছে, এই আর্ক ব্রিজটা কোন নদীর তীরে, কোন নদীর তীরে আর্ক ব্রিজ, ঠিক আছে, ARC আর্ক ব্রিজ, যেটা আমাদের রেলওয়ে ব্রিজ হবে, ঠিক আছে, যেটা হওয়ার পরে জম্মু কাশ্মীরের মধ্যে আমাদের রেলওয়ে যোগাযোগটা অনেক সুন্দর হবে, ঠিক আছে। এই আর্ক ব্রিজটা কোন জায়গাটায় রয়েছে বা, ঠিক আছে, জম্মুতে, এবং কোন নদীর ওপর, নদীটার নাম কি, যে নদীটার নাম সেটার নাম কি, এটা আমাদের ক্লাসে জানিয়েছি, তোমরা অবশ্যই জানবে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, যদি পৃথিবী ভূপৃষ্ঠে কোনো বস্তুর ওজন ভর বলেছে কত কেজি, 60 কেজি হয়, তাহলে চন্দ্রপৃষ্ঠে বস্তুর ভর কত হবে, ভর বলেছে, দেখো এটা কিন্তু কি বলেছে, ভর বলেছে। দেখো ভর কি হবে, ভরের কোনো পরিবর্তন হবে, ভরের কোনো পরিবর্তন হবে না। দেখো ভর বলেছে, ভরের কোনো চেঞ্জ হয় না, কোনো পরিবর্তন হয় না, ভর সব জায়গায় কি হবে, সমান থাকবে, সব জায়গায় সমান, কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ, নো চেঞ্জ। তাহলে পৃথিবী পৃষ্ঠে যেতে থাকবে, চাঁদে গিয়ে যেতে থাকবে, ঠিক আছে, সব জায়গায় কি থাকবে, সমান থাকবে, 60 কেজি থাকবে। কিন্তু যদি বলতো বস্তুর ভার বা ওজন, বস্তুর ভার বা ওজন, তাহলে কি হতো, আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে চাঁদে কি হবে, 16 হবে, 16 মানে আমাদের এটা যে 60 কেজি থাকে, চাঁদে গেলে 16 মানে ক কেজি হবে, 10 কেজি হবে, ঠিক আছে, 10 কেজি হবে, এটা চাঁদে ওজন কত হবে, 10 কেজি হবে, চাঁদে 16 হবে, 6 ভাগের 1 ভাগ হবে, মনে থাকবে। কিন্তু ভরের কোনো পরিবর্তন হবে না। পৃথিবীর কেন্দ্রে কত হবে, পৃথিবীর কেন্দ্রে ভার বা ওজন কত হবে, ভার 0 হবে, পৃথিবীর কেন্দ্রে কত হবে, ভার বা ওজন 0 হয়ে যাবে। তাহলে মনে থাকবে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। আর এই চন্দ্র থেকে যেটা আসতে পারে, চন্দ্র থেকে পৃথিবীতে আলো আসতে, চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, 2.4। আর চাঁদ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়, স্টাডি অফ মুন, ঠিক আছে, ঠিক আছে, স্টাডি অফ মুন, এটা খুব আসে, স্টাডি অফ মুন
মানে এই চাঁদ সম্পর্কিত যে আলোচনাকে, পড়াশোনাকে কি বলা হয়? সেলিনোলজি। সেলিনোলজি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সেলিনোলজি চাঁদ সম্পর্কিত পড়াশোনা, বিদ্যাকে, চাঁদ সম্পর্কিত বিদ্যা, মনে থাকবে, চাঁদ সম্পর্কিত বিদ্যা, চাঁদ সম্পর্কিত বিদ্যা, মনে থাকবে, চাঁদ সম্পর্কিত বিদ্যা কি বলা হয়? সেলিনোলজি। আর এই চন্দ্রযান সম্পর্কে একটু আমাদের জেনে রাখতে হবে। চন্দ্রযান 2008 সালে হয়েছিল প্রথম, চন্দ্রযান প্রথম, এবং 2019 সালে আমাদের যেটা হয়েছিল চন্দ্রযান কি? দ্বিতীয়। চন্দ্রযান দ্বিতীয়, এটা চন্দ্রযান দ্বিতীয়, ঠিক আছে, এটা চন্দ্রযান প্রথম, এটা আমাদের একটু জেনে রাখতে হবে। এবং বর্তমান আমাদের চেয়ারম্যানকে, বর্তমান যে ইসরোর চেয়ারম্যান কে রয়েছে? ঠিক আছে, ইন্ডিয়ান স্পেস স্টেশন অর্গানাইজেশন। এই বিষয়ে আমরা প্রশ্ন করিয়েছি, অবশ্যই এগুলো দেখবে। ঠিক আছে, পরবর্তী দেখো, সুকন্যা সমৃদ্ধি যোজনা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সুকন্যা সমৃদ্ধি যোজনা এটা কি? দেখো, সুকন্যা সমৃদ্ধি যোজনা আমরা কি জানি? সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম। যেমন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্কিম রয়েছে কি? কন্যাশ্রী প্রকল্প, তেমনই কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প রয়েছে, খুব ভালো প্রকল্প, কোন? সুকন্যা সমৃদ্ধি যোজনা। এটা কবে চালু হয়েছিল? এটা চালু হয়েছিল 2015 সালে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর তিনি এই 2015 সালে জানুয়ারি মাসে এটা চালু করেছিলেন। ঠিক আছে, এছাড়া বেটি বাঁচাও বেটি পড়াও, এটা আমাদের পরীক্ষা আসে। বেটি বাঁচাও, এটাও 2015 সালে চালু। বেটি বাঁচাও বেটি পড়াও, ঠিক আছে, বেটি পড়াও, মনে থাকবে, এটাও আমাদের 2015 সালে চালু হয়েছিল। তার মানে মেয়েদের শিক্ষা দীক্ষার ক্ষেত্রে যাতে এগিয়ে আসে সেই বিষয়গুলো এখানে আছে। তাহলে এই এখানে যেটা আছে সুকন্যা সমৃদ্ধি যোজনা, এটা আমরা কি জানি? সুকন্যা সমৃদ্ধি যোজনা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্কিত, তাই তো? ব্যাংক অ্যাকাউন্ট মানে কি? এই 18 বছরের কম বয়সে যে যদি কোনো, ঠিক আছে, বা মেয়েদের আমরা অ্যাকাউন্টে টাকা রাখি, সেক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট অনেক বেশি হবে, অনেক হাই হবে। ঠিক আছে, এবং তারা 18 বছরের পরে পড়াশোনার জন্য, উচ্চশিক্ষার জন্য টাকা তুলতে পারবে। 21 বছরের পরে তারা পুরো টাকাটা তুলতে পারবে। এটা শুধুমাত্র মূলত কোন বিষয় বলেছে? দেখো, আত্মরক্ষা বিষয়, এটা হবে না। এটা কি বলেছে? 10ম শ্রেণী মেয়েদের সাইকেল প্রদান, এটা হবে না। এটা সাইকেল প্রদান হচ্ছে কি? সবুজ সাথী, তাই তো? সাইকেল প্রদানটা কি? সবুজ সাথী। ঠিক আছে, এখানে আমাদের যেটা বলেছে কন্যা সমৃদ্ধি স্বল্প সঞ্চয়মূলক প্রকল্প, মেয়েদের সঞ্চয়মূলক প্রকল্প, সি অপশন সঠিক হবে। এটা একটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্কিত। ব্যাংক অ্যাকাউন্ট মানে কি হয়? সঞ্চয়, টাকা পয়সা সঞ্চয় করার ব্যাপার। ঠিক আছে, এই বিষয়টা আমাদের একটু জেনে রাখতো, খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা, মনে থাকবে তো? এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? দেখো, এটা প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে। বর্তমান যদি বলে তাহলে বর্তমান হবে, বর্তমান সর্বোচ্চ সদস্য সংখ্যা, ঠিক আছে, 543। বর্তমানে সদস্য রয়েছে কত? 543। বর্তমান সদস্য সংখ্যা 543। কিন্তু যদি সর্বোচ্চ কতজন? 552 জন ছিল। এটা আমাদের সর্বোচ্চ কতজন ছিল? 552 জন ছিল। ঠিক আছে, কিন্তু বর্তমানে আমাদের এই 552 জন আর এই নেই। ঠিক আছে, আমাদের বর্তমানে 550 জন। ঠিক আছে, 550 জন। দুজন যে অ্যাংলো ইন্ডিয়ান নিয়োগ করা হতো, এই দুজন কি ছিল? রাষ্ট্রপতি কি করতে পারতেন? রাষ্ট্রপতি অ্যাংলো ইন্ডিয়ান মানে কি? অ্যাংলো ইন্ডিয়ান কি করতে পারতেন? মনোনীত করতে পারতেন। কিন্তু এটা 2019 সালে কি হয়? 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে, 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা কি হয়ে যায়? বন্ধ করা হয়। ঠিক আছে, বন্ধ করা হয়। যিনি লোকসভায় যে দুজন, এটা তিনি লোকসভায় 2 জন এবং রাজ্যসভায় যে 12 জন মনোনীত করতে, এটা বন্ধ হয়ে গেছে। বর্তমানে সদস্য রয়েছে 543। বর্তমান সদস্য সংখ্যা 543। সর্বোচ্চ সদস্য সংখ্যা যদি বলে তাহলে কত হবে? 550 হবে। বর্তমানে আসন সংখ্যা রয়েছে কত? 543। ঠিক আছে, আমাদের বর্তমান লোকসভা সদস্য সংখ্যা কত? 543। এবং লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হবে? 25 বছর, মনে থাকবে, 25 বছর। কার্যকাল ক বছর? কার্যকাল মনে থাকবে, কার্যকাল 5 বছর, মনে থাকবে। এবং কি লোকসভার বর্তমান যে স্পিকারকে, লোকসভা যেদিন সভাপতি করে তার নাম স্পিকার, তাকে কি বলা হয়? বর্তমানকে ওম বিড়লা। এটা আমাদের জেনে রাখতে হবে। বর্তমান 2024 সালে যে লোকসভা হয়ে গেল, এটা কততম? এটা 18তম, মনে থাকবে। এরপর পটচিত্র অঙ্কন ভারতের পুরনো ও সব প্রসিদ্ধ শিল্পের মধ্যে একটি অন্যতম। এই পটচিত্র অঙ্কন, দেখো, এই ধরনের প্রশ্ন আমাদের বিভিন্ন পরীক্ষা এখন আসছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা। পটচিত্র অঙ্কন, বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের যে আমরা লেখনী যেগুলো আছে, অঙ্কন আছে, সেই বিষয়ে আমাদের পড়ে যেতে হবে। দেখো, পটচিত্র কোথায় হবে? পটচিত্র হবে আমাদের ওড়িশা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পটচিত্র কোথায় অবস্থিত? ওড়িশা। ঠিক আছে, এই বিষয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো আমাদের জানতে হবে। রাজস্থানে কি আছে? রাজস্থানে আছে মন্দনা। রাজস্থানে কি আছে? রাজস্থানে আছে মন্দনা। ঠিক আছে, আর কি আছে? লাহু বা লাঘু। ঠিক আছে, বিহারে কি আছে? খুব ইম্পর্টেন্ট। বিহারে হচ্ছে কি? মধুবনী। এটা আমরা সবাই জানি, মধুবনী আর কি? মিথিলা। বিহারে কি আছে? মধুবনী আর
মিথিলা, খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাদের জেনে যেতে হবে। অন্ধ্রপ্রদেশে কি আছে? অন্ধ্রপ্রদেশে আছে কলমকারী। এটা আমাদের পরীক্ষাতে এবার এসেছিল, কলমকারী। এই কলমকারী যে লোকশিল্প বা ঠিক আছে পটচিত্র অঙ্কন শিল্প কোথায় আছে? আমাদের অন্ধ্রপ্রদেশ। আর কি আছে? মুখগুলো, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের জেনে যেতে হবে। আর কয়েকটা গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গের কি? পশ্চিমবঙ্গে যেটা রয়েছে কালীঘাট, তাই তো। আর কি আছে? আলপনা। পশ্চিমবঙ্গে কি হবে? আলপনা, ঠিক আছে। এগুলো আমাদের জেনে যেতে হবে। আর কেরালায় কি আছে? কেরালার যে পটচিত্র সেটার নাম কি? কেরালা হচ্ছে মালামান্ডা, ঠিক আছে। কালমান্দানা, ঠিক আছে। এটা আমাদের মনে থাকে জানো। তাহলে এগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ, জেনে নিতে হবে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন দুটি শহরের মধ্যে প্রথম সেমি হাই স্পিড ট্রেন চলাচল হয়েছিল? বন্দে ভারত, খুব ইম্পর্টেন্ট, বন্দে ভারত। এটা আমরা জানি বর্তমান ভারতের সর্বোচ্চ দ্রুততম ট্রেন, দ্রুততম ফাস্টেস্ট ট্রেন, ঠিক আছে। এটি কত সালে চালু হয়েছিল? এটি আমাদের দেখো, এটি কবে চালু হয় এই বিষয়টি আমাদের আসতে পারে, একটু জেনে যেতে হবে, ঠিক আছে। এবং কোন দুটি স্টেশনের মধ্যে হয়েছে? সঠিক উত্তর আমাদের হবে কি? নিউ দিল্লি আর বারাণসী। নিউ দিল্লি আর বারাণসী, দিল্লি থেকে বারাণসী, ঠিক আছে। এই নিউ দিল্লি থেকে বারাণসী পর্যন্ত এই প্রথম আমাদের বন্দে ভারত ট্রেন চালু হয়েছিল, ঠিক আছে, হাই স্পিড ট্রেন। এই ক্ষেত্রে আমাদের প্রশ্ন যদি আসে, ভারতবর্ষে প্রথম ট্রেন কবে হয়? প্রথম ট্রেন ভারতবর্ষে 1853 সালে 16 এপ্রিল কোথায় হয়েছিল? বম্বে থেকে থানে। তো এটা আমাদের আসতে বোম্বে থেকে থানে। ভারতবর্ষে প্রথম মেট্রো রেল কোথায় হয়? প্রথম মেট্রো রেল, পরীক্ষা যদি ঘুরিয়ে আসে আমাদের, প্রথম মেট্রো রেল কোথায় হবে? প্রথম মেট্রো রেল, প্রথম মেট্রো রেল হবে কলকাতা, ঠিক আছে, কলকাতা। কবে? 1984 সালে, ঠিক আছে। তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। ভারতবর্ষের দ্বিতীয় রেলপথ কলকাতায় হয়েছিল, দ্বিতীয় রেলপথ কোথায়? কলকাতা, 1854 সালে, ঠিক আছে। কোথায়? হুগলি হাওড়া, হুগলি হাওড়া, ঠিক আছে, হুগলি থেকে হাওড়া। তাহলে এগুলো আমাদের জেনে যেতে হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী দেখো, সেরিকালচার নিম্নে কোন শব্দের সাথে সম্পর্কিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেরিকালচার কি? সেরিকালচার আমরা জানি বিভিন্ন বিদ্যা আছে, এই ধরনের বিদ্যাগুলো আমাদের জেনে যেতে হয়, ঠিক আছে। সেরিকালচার কি? সেরিকালচার হলো আমাদের কি চাষ? রেশম চাষ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেরিকালচার হলো রেশম চাষ। তাহলে এরপর আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে পিসিকালচার কি? পিসিকালচার হচ্ছে মাছ চাষ, ফিশ হচ্ছে পিসি, মনে রাখবো, পিসি বাড়ি ফিশ, ঠিক আছে। এপিকালচার কি? মৌমাছি, এপিকালচার কি? মৌমাছি, খুব ইম্পর্টেন্ট। এপিকালচার কি? পাখি, ঠিক আছে। আরেকটা আছে কেঁচো চাষকে কি বলা হয়? কেঁচো চাষকে কি বলা হয়? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের ভার্মিকালচার, ঠিক আছে, ভার্মিকালচার, খুব ইম্পর্টেন্ট, ভার্মিকালচার, ঠিক আছে। ভার্মি যেটা আমাদের আছে কেঁচো চাষ। আর এটা হচ্ছে ভিটিকালচার কি? আঙ্গুর চাষ কি? আঙ্গুর চাষকে বলা হয় ভিটিকালচার। তাহলে মনে থাকবে, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষা আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন মাধ্যমের মধ্য দিয়ে শব্দ তরঙ্গ বিস্তার লাভ করতে পারে না? বলেছে পারে না বলেছে, শব্দ বিস্তার করতে। আমরা জানি শব্দ শূন্য মাধ্যমের মধ্য দিয়ে কখনোই যেতে পারে না। এই জন্য তো চাঁদে যদি কোনো আওয়াজ হয়, মহাকাশের জন্য কোনো দুর্ঘটনা কিছু হয়, সেক্ষেত্রে আমরা পৃথিবী থেকে শুনতে পাই না, কারণ কি? শূন্য স্থান। আর সবচেয়ে দ্রুততম শব্দ বিস্তার করে কার মাধ্যমে? সবচেয়ে দ্রুততম শব্দ বিস্তার করে কার মাধ্যমে? কঠিন মাধ্যমে, মানে স্টিলের মধ্য দিয়ে, কঠিন মাধ্যমে, ঠিক আছে, কঠিন মাধ্যমে, মনে থাকবে। এটা আমাদের জেনে যেতে হবে। শব্দের যে দ্রুততম মাত্রা হচ্ছে ডেসিবেল, ঠিক আছে। শব্দ দূষণের মাত্রা কত? 65 ডেসিবেল, ঠিক আছে। এগুলো যেন আমাদের মনে থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতে পার্লামেন্ট কর্তৃক কবে পরিবেশ সুরক্ষা আইন পাস হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরিবেশ সুরক্ষা আইন পাস হয় কবে সালে? 1986 সালে, পরিবেশ সুরক্ষা আইন 1986, মনে থাকবে। পরিবেশ 5ই জুন পরিবেশ দিবস, ঠিক আছে। এবার 2024 সালে পরিবেশ দিবস কোন দেশ আয়োজন করেছিল? সৌদি আরব, ঠিক আছে, সৌদি আরব, মনে থাকবে। এবং থিম কি ছিল? এটা আমাদের মনে রাখতে হবে, থিম কি ছিল এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম উপকূলরেখা কোন রাজ্যে অবস্থিত? ভারতের দীর্ঘতম উপকূলরেখা, এটা আমার অনেক পরীক্ষাতে আমাদের এসছে। দীর্ঘতম উপকূলরেখা হলো আমাদের গুজরাট রাজ্যে রয়েছে। দীর্ঘতম উপকূলরেখা কোন রাজ্যে? গুজরাট রাজ্যে। ভারতের মোট কটি রাজ্যে উপকূলরেখা আছে? ভারতের মোট উপকূল রাজ্য সংখ্যা কয়টি? উপকূল রাজ্য কয়টি? কি হবে? গুজরাটের পর কি আসবে? এদিকে আমাদের কি আছে? গুজরাটের পর কি আছে? গোয়া আছে, ঠিক আছে, মহারাষ্ট্র আছে, ঠিক আছে, কেরালা আছে, অন্ধ্রপ্রদেশ আছে, ঠিক আছে, ওড়িশা আছে, পশ্চিমবঙ্গ আছে। কটা হচ্ছে? ঠিক আছে। আর কিছু আছে, আর কিছু বাদ গেছে। তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে যে আমাদের উপকূল রাজ্যবর্তী সংখ্যা কয়টি, ঠিক আছে, ল্যান্ড লক কয়টি, চীনের সঙ্গে সীমানা আছে কয়টি, বাংলাদেশের সঙ্গে কয়টি দেশের সীমানা আছে, এটা আমাদের আসতে পারে। বাংলাদেশের সঙ্গে কয়টি রাজ্যের সীমানা আছে? বাংলাদেশের সঙ্গে কটি রাজ্যের সীমানা আছে?
কটি রাজ্যের সীমানা আছে, এটা তোমরা জানাবে কমেন্টে। সীমানা আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু আসতে পারে এবার পরীক্ষায়। ঠিক আছে, সবচেয়ে বেশি সীমানা আছে 4096 কিলোমিটার। কি নাম কি? 3 বিঘা করিডর। 3 বিঘা করিডর, করিডর 3 বিঘা করিডর। ভারত বাংলাদেশের সীমানার নাম কি? 3 বিঘা করিডর। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের জেনে যেতে হবে। তারপর আমাদের প্রমাণ দ্রাঘিমা রেখা, সেটা কত ডিগ্রি, ঠিক আছে, কোন কোন রাজ্যের উপর দিকে আছে, ঠিক আছে, এগুলো আমাদের জেনে যেতে হবে। ঠিক আছে, এগুলো আমাদের জেনে যেতে হবে, এগুলো আমাদের আসতে পারে পরীক্ষার জন্য, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো আমাদের জেনে যেতে হবে। বিভিন্ন ধরনের পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে, এগুলো আমাদের একটু জেনে যেতে হবে, মনে থাকে জানো। ঠিক আছে, এইভাবে যে ভারতের ম্যাপটা আমাদের একটু এক ক্লাসে করিয়ে দেবো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, প্রার্থনা সমাজ। প্রার্থনা সমাজে প্রতিষ্ঠা থাকে, প্রার্থনা সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1867 সালে। কে প্রতিষ্ঠা করেছিলেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ। দেখো, পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ, এভাবে মনে রাখলে হবে। পাণ্ডুরঙ্গ কি হবে? প্রার্থনা সমাজ। ঠিক হবে। ঠিক আছে, রাজা রামমোহন রায় কি প্রতিষ্ঠা করেছিল? কি? ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সমাজকে 1830। ঠিক আছে, কি হবে? 1830, রাজা রামমোহন রায়। ভারতীয় ব্রাহ্ম সমাজ, এটা আমাদের পরীক্ষাতে আসে, সবাই আমরা ভুল করে ফেলি। ভারতীয় ব্রাহ্ম সমাজ, ভারতীয় ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? এটা আমাদের 1867। ঠিক আছে, ভারতীয় ব্রাহ্ম সমাজ 1867 সালে। কে প্রতিষ্ঠা করেছিল? কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমাদের আসে। দয়ানন্দ সরস্বতী কি? আর্য সমাজ। স্বামী দয়ানন্দ সরস্বতী কি? আর্য সমাজ। কত সালে? 1875 সালে। স্বামী বিবেকানন্দ কি? রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন। ঠিক আছে, আমি কত সালে? 1897 সালে। রামকৃষ্ণ মিশন মনে থাকবে, এটা আমাদের মনে থাকবে। স্বামী বিবেকানন্দ। তিনি শিকাগো ধর্ম সম্মেলনে কবে বক্তৃতা দিয়েছিলেন? 1893 মনে থাকবে। শিকাগো। এবং স্বামী বিবেকানন্দের বইয়ের নাম কি? প্রাচ্য পাশ্চাত্য, এগুলো আমাদের মনে থাকবে, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন রোগটি ভাইরাস কারণে ঘটে? ভাইরাসের কারণে। দেখো, আমাদের জানি ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো বিভিন্ন কারণে হয়। ভাইরাস ঘটিত রোগটা কি? এর মধ্যে ভাইরাস কারণে যেটা ঘটে সেটা হবে কি হবে? গুটি বসন্ত। এছাড়া কি আছে ভাইরাসের কারণে যেগুলো ঘটে? এইচআইভি, আমরা সবাই জানি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এইচআইভি বা এইডস যেটা। এছাড়া কি আছে? জলাতঙ্ক। জলাতঙ্ক যেটা, জলাতঙ্ক কি? রেবিস ভাইরাস। ঠিক আছে, রেবিস ভাইরাস। তাহলে এটা আমরা জানি কুকুরে কামড়ালে হয়, পাগলা। ঠিক আছে, জলাতঙ্ক, এইচআইভি, এগুলো আমাদের ভাইরাস ঘটিত রোগ। এছাড়া স্মল পক্স, এই মলস পক্স হচ্ছে কি? গুটি বসন্ত, মনে থাকবে। ঠিক আছে, এগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবার কি? ব্যাকটেরিয়া গঠিত রোগ, এটা আমরা জেনে যেতে হবে। ব্যাকটেরিয়া গঠিত রোগ। ব্যাকটেরিয়া গঠিত রোগগুলো কি কি আছে? খুব ইম্পর্টেন্ট। টিবি বা যক্ষা, যেটা আমরা বলা হয় টিউবারকুলোসিস, টিবি বা যক্ষা, এটা হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ। আর কি আছে? কলেরা। কলেরা কি? ভিব্রিও কলেরা, যেটা জলগত হয়, জলবাহিত হয় কলেরা রোগ, এটা আমাদের ব্যাকটেরিয়া গঠিত রোগ। ঠিক আছে, এরপর ব্যাকটেরিয়া গেল, ভাইরাস গেল, আর কি আছে? ছত্রাক। ছত্রাক গঠিত রোগ কি কি? দাঁত, চুলকানি। ঠিক আছে, এগুলো আমাদের জানতে হবে। রিং ওয়ার্ম, রিং ওয়ার্ম। ঠিক আছে, এটা আমাদের ব্যাকটেরিয়া ছত্রাক গঠিত রোগ। আর কি আছে? প্রোটোজোয়া বা আর্দ্র প্রাণী। প্রোটোজোয়া গঠিত রোগগুলো কি কি? প্রোটোজোয়া গঠিত রোগগুলো কি কি? এটা আমাদের জেনে রাখতে হবে। ম্যালেরিয়া। ম্যালেরিয়া, ম্যালেরিয়া কোন মশায় কামড়ালে হয়? 3 অ্যানোফিলিস মশা। ঠিক আছে, এছাড়া কালা জ্বর। ডেঙ্গু জ্বর হয় অ্যানোফিলিস 3 অ্যানোফিলিস মশা। ঠিক আছে, এটাও আমাদের জেনে যেতে হবে। তাহলে প্রোটোজোয়া, ম্যালেরিয়া গঠিত ব্যাকটেরিয়া, ঠিক আছে, কালা জ্বর, এগুলো হচ্ছে কি? ছত্রাক গঠিত রোগ কি? ইওয়ার্ম, দাঁত। ব্যাকটেরিয়া গঠিত রোগ হচ্ছে যক্ষা, কলেরা। ঠিক আছে, আর আমাদের ভাইরাস গঠিত রোগগুলো কি হবে? এইচআইভি, জলাতঙ্ক যেটা, রেবিস ভাইরাস, স্মল পক্স, গুটি বসন্ত, এগুলো হচ্ছে ভাইরাস গঠিত রোগ, মনে থাকবে। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দুটি দেশ স্থলবেষ্টিত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু আজ বিভিন্ন দেশের, আমাদের ইন্টারন্যাশনাল যেগুলো আছে, সারা বিশ্বের ভূগোল সম্পর্কে কিছু কিছু আমাদের জেনে যেতে হবে। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। আমাদের কি হবে? সঠিক উত্তর হবে প্যারাগুয়ে আর বলিভিয়া। দক্ষিণ আমেরিকার মহাদেশে কোন দুটি দেশ স্থলবেষ্টিত? তাহলে কি হবে? প্যারাগুয়ে আর বলিভিয়া। এটা আমাদের এটা মনে রাখতে হবে। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সংযোগ রক্ষা করেছে কে? উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সংযোগ রক্ষা করেছে কে বা বিচ্ছিন্ন করেছে কে? কি হবে আমাদের সঠিক উত্তর? উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা বিচ্ছিন্ন করেছে কে? পানামা খাল, মনে রাখতে হবে। পানামা খাল। ঠিক আছে, এটা মনে রাখলে হবে, পানামা খাল। ঠিক আছে, এবার যদি আমাদের আসে ইউরোপ ও আফ্রিকা, বিচ্ছিন্ন করেছে কে? ইউরোপ ও আফ্রিকা। ঠিক আছে, ইউরোপ ও আফ্রিকা কি হবে? ইউরোপ ও আফ্রিকা বিচ্ছিন্ন করেছে কি? জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী, মনে থাকবে। ইউরোপ ও আফ্রিকা বিচ্ছিন্ন করেছে কে? জিব্রাল্টার প্রণালী, মনে থাকবে। এশিয়া ও আফ্রিকা বিচ্ছিন্ন করেছে কে? এশিয়া ও আফ্রিকা বিচ্ছিন্ন করেছে কে? এশিয়া আফ্রিকা বিচ্ছিন্ন করেছে কে? এশিয়া আফ্রিকা বিচ্ছিন্ন করেছে সুয়েজ খাল। সুয়েজ খাল, মনে থাকবে। এশিয়া আফ্রিকা বিচ্ছিন্ন করেছে কে? সুয়েজ খাল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এবং লোহিত সাগর,
এবং কি লোহিত সাগর। তাহলে এই বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জেনে যেতে হবে। পরবর্তী দেখো, নিম্নলিখিত কোন শহরে খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2022, এই 2020টা আমাদের দেবে না, আমাদের পরীক্ষা আসতে পারে 2022টা, 2022। দেখো খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2022 এগুলো আমাদের জেনে রাখতে হবে। 2022, 2023 যেটা 24 হয়, এবং 2025 কোথায় হবে এটা আমাদের জেনে রাখতে হবে। 2023 যেটা 24 হয়, ঠিক আছে। তাহলে 2022 কোথায় হয়েছিল এটা আমাদের জেনে রাখতে হবে। 2022 কোথায় হয়েছিল? মধ্যপ্রদেশ এবং নিউ দিল্লি, মধ্যপ্রদেশ এবং কি নিউ দিল্লি, এই দুটো জায়গায় আমাদের হয়েছিল। জয়ী হয়েছিল কে? এই 2022 খেলো ইন্ডিয়া ইউথ গেমস জয়ী হয় কে? মহারাষ্ট্র, ঠিক আছে। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট জেনে রাখতে হবে। 2023 বা 24 কোথায় হয়েছে? তামিলনাড়ু, তামিলনাড়ু, মনে থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। জয়ী হয়েছে কে? এটাও জয়ী হয়েছে মহারাষ্ট্র, মনে থাকবে মহারাষ্ট্র। এবার 25 সালে কোথায় হবে? 25 সালে হবে আমাদের বিহারে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 25 সালে কোথায় হবে? বিহারে। তাহলে খেলো ইন্ডিয়া ইউথ গেমস এই বিষয়গুলো আমাদের জেনে রাখতে হবে। কোন প্রথম কোথায় হয় এটা তো জেনে যাবে। খেলো ইন্ডিয়া ইউথ গেমস প্রথম কোথায় হয়েছিল এটা আমার তোমাদের কমেন্টে জানাবে, খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র। দেখি আমার বিভিন্ন ধরনের গবেষণা কেন্দ্র আছে, রিসার্চ সেন্টার আছে, এই বিষয়টা আমাদের জেনে যেতে হবে। দেখো কি আছে? আলু গবেষণা কেন্দ্র কোথায় হবে? সঠিক উত্তর আমাদের, সঠিক উত্তর হবে সিমলা, সঠিক উত্তর কি হবে? সিমলা। দিল্লি কি আছে? দিল্লি আমাদের জাতীয় কৃষি গবেষণা কেন্দ্র, যে ন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ সেন্টার কোথায় আছে? দিল্লির কৃষি, ঠিক আছে, দিল্লিতে, নিউ দিল্লিতে। লখনৌতে কি আছে? লখনৌতে আছে কি? আখ, মনে করবে আখ সবচেয়ে কোথায় হয়? উত্তরপ্রদেশ বেশি হয়, তাহলে উত্তরপ্রদেশের লখনৌতে কি আছে? ঠিক আছে, আখ গবেষণা কেন্দ্র। লোহা গবেষণা কেন্দ্র কোথায় আছে? রাঁচিতে, ঝাড়খণ্ডের রাঁচিতে, মনে থাকবে। এবার একটু জেনে রাখতে হবে ধান গবেষণা কেন্দ্র, ধান বা রাইস রিসার্চ সেন্টার কোথায় আছে? আমরা কি জানি? ধান গবেষণা কেন্দ্র ওড়িশার কটক, ওড়িশার কটক, তাই তো, ঠিক আছে, মনে থাকবে। আর দিল্লির পুসাতে কি আছে? দিল্লির পুসাতে, ঠিক আছে। এবার আমাদের এগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। চা গবেষণা কেন্দ্র কোথায় আছে? আসামের জোরহাট, তাই তো, চা গবেষণা কেন্দ্র আসামের জোরহাট, তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে। আর লখনৌ আর একটা কি আছে? ড্রাগ রিসার্চ সেন্টার, ড্রাগ রিসার্চ সেন্টার, ড্রাগ রিসার্চ সেন্টার, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। ড্রাগ রিসার্চ সেন্টার কোথায় আছে? ঠিক আছে, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ড্রাগ রিসার্চ সেন্টার, যে আমরা ড্রাগ মানে যে ওষুধপত্র, এই সমস্ত বিষয়ে রিসার্চ সেন্টার কোথায় আছে এটা আমাদের জেনে রাখতে হবে, মনে থাকবে। কি হবে? সবাই বলবে। পরবর্তী, তাহলে এই পর্যন্ত আমাদের প্রশ্নগুলো ছিল। সবাই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভালো করে পড়বে, এখান থেকে আমাদের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবেই, ভালো করে আমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এবং সবাই ক্লাসটা যে ডিসক্রিপ্ট আলু ক্লাসগুলো আছে, ক্লাসগুলো দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো বেশি বেশি করে, ঠিক আছে। এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে, এই গ্রুপে সবাই সংযুক্ত হয়ে যাও, ঠিক আছে। তোমরা পিডিএফগুলো ডিমান্ড করলে তোমাদের সমস্ত পিডিএফ, এই সমস্ত ক্লাসগুলো পিডিএফ সব কিছু আছে, ভালোভাবে তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যোগ হয়ে যাও, মনে থাকবে।